আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাছে ও দূরের প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে আমার স্কুল আইসি এর পক্ষ থেকে স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি নবম দশম শ্রেণীর পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন নিয়ে উপস্থিত হয়েছি। এই অধ্যায়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অধ্যায়টাকে আমি দুটি পর্বে ভাগ করেছি। আজকের এই টিউটোরিয়ালে আমি অধ্যায়ের অর্ধেক অংশ ব্যাখ্যা করব। এর পরবর্তীতে বাকি অংশগুলো দ্বিতীয় টিউটোরিয়ালে তোমরা পেয়ে থাকবে। এসো আজকের এই টিউটোরিয়ালে তোমরা যা শিখবে তা আমরা একটু দেখে নিই। প্রথমে তোমরা শিখবে রাসায়নিক বন্ধন কি, অর্থাৎ রাসায়নিক বন্ধন মানে একটা মৌল আরেকটা মৌলের সাথে কেন যুক্ত হবে সেটা শিখবে। এরপরে থাকবে যোজ্যতা ইলেকট্রন, অর্থাৎ যোজ্যতা ইলেকট্রন কি তা উদাহরণ সহ শিখতে পারবে। এরপরে থাকবে হলো যোজনী বা যোজ্যতা কি, অর্থাৎ যোজনী আর যোজ্যতা কি একই জিনিস, আর কিভাবে আমরা এই যোজনী ও যোজ্যতা সহজে নির্ণয় করতে পারবো তা আমরা উদাহরণ সহ শিখব। এরপর থাকবে যৌগমূলক কি, এখানে আমরা যৌগমূলক কয় ধরনের হয় এবং এই যৌগমূলকগুলোর যোজনীগুলো কেমন হয় সেটা আমরা শিখব। পাঁচে থাকবে আমাদের এই উপরের এই যোজনী এবং যৌগমূলক ব্যবহার করে আমরা কিভাবে একটা যৌগের রাসায়নিক সংকেত তৈরি করতে পারি, সেখানে আমরা উদাহরণ সহ ব্যাখ্যা শিখব। পরে শিখব আমরা আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত কি। এরপর থাকবে অষ্টক ও 2-এর নিয়ম। 8-এ থাকবে নিষ্ক্রিয় গ্যাস এবং তাদের স্থিতিশীলতা। 9-এ থাকবে রাসায়নিক বন্ধন গঠনের কারণ, একটা মৌল কেন রাসায়নিক বন্ধন গঠন করবে এবং কিভাবে গঠন করবে সেটা আমরা উদাহরণ সহ ব্যাখ্যা শিখব। এরপরে থাকবে আমাদের ক্যাটায়ন অ্যানায়ন, অর্থাৎ একটা পরমাণু ইলেকট্রন ত্যাগ করলে তাকে কি বলা হবে এবং ইলেকট্রন গ্রহণ করলে কি বলা হবে সেটা আমরা উদাহরণ সহ শিখব। এসো আমরা প্রথমেই জেনে নিই রাসায়নিক বন্ধন কি। রাসায়নিক বন্ধন হলো অণুতে পরমাণু সমূহ যে আকর্ষণের বলের মাধ্যমে একটা আরেকটার সাথে যুক্ত থাকে তাকে রাসায়নিক বন্ধন বা কেমিক্যাল বন্ড বলে। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা দেখি যোজ্যতায় ইলেকট্রন। যোজ্যতায় ইলেকট্রন কি, কোনো মোলের পরমাণুর ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তরে যে কয়টি ইলেকট্রন থাকবে ওই মোট ইলেকট্রন সংখ্যাই হবে তার যোজ্যতা ইলেকট্রন। অর্থাৎ বাইরের শক্তি স্তরে যে কটা ইলেকট্রন থাকবে ওই ইলেকট্রনগুলো যোগফলই হবে যোজ্যতা ইলেকট্রন। এসো আমরা একটি উদাহরণ দিয়ে সেটা বোঝার চেষ্টা করি। যেমন ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 9, এর ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি 1s2 2s2 আর 2p5, অর্থাৎ এখানে এটা একটি প্রথম শক্তি স্তর আর এইটা হচ্ছে ফ্লোরিনের বাহিরের শক্তি স্তর। এই বাহিরের শক্তি স্তরে ফ্লোরিনের মোট ইলেকট্রন আছে হচ্ছে 2s এ আছে 2টা আর 2p-তে আছে 5টা। তার মানে কি এখানে 2 আর 5, অর্থাৎ এখানে মোট ইলেকট্রন রয়েছে 7টি। তাহলে আমি বলেছি যে কোনো মোলের বাহিরের শক্তি স্তরে যে কয়টা ইলেকট্রন থাকবে সেটাই তার যোজ্যতা ইলেকট্রন। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে ফ্লোরিন পরমাণুর বাহিরের শক্তি স্তরে মোট ইলেকট্রন রয়েছে 7টি, তাই এর যোজ্যতা ইলেকট্রন হবে 7। তোমরা বুঝতে পেরেছ। আমি আরেকটা উদাহরণ নিই তাহলে আমরা বুঝতে পারবো। যেমন নাইট্রোজেন পরমাণুর পারমাণবিক সংখ্যা হলো 7, এর ইলেকট্রন বিন্যাস আমরা করি 1s2 2s2 আর 2p3। অর্থাৎ এই নাইট্রোজেন পরমাণুর বাহিরের শক্তি স্তর, এটা হলো নাইট্রোজেন পরমাণুর বাইরের শক্তি স্তর। এখানে তার মোট ইলেকট্রন রয়েছে 5টি, তাই এর যোজ্যতা ইলেকট্রন 5। তাহলে তোমরা বুঝতে পারছো, যদি এখানে আমি যদি
এখানে যদি আমি কি বলবো কার্বন নিই, তাহলে কার্বনের যদি ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p2, অর্থাৎ তার বাইরের শক্তি স্তরে কয়টা ইলেকট্রন রয়েছে, এর বাইরের শক্তি কার্বনের বাইরের শক্তি স্তরে রয়েছে 4টি ইলেকট্রন, অর্থাৎ এখানে 4টি ইলেকট্রন রয়েছে, তাই এর যোজ্যতা ইলেকট্রন হবে 4। তাহলে তোমরা সহজেই ইলেকট্রন বিন্যাস করে কোনো মোলের যোজ্যতা ইলেকট্রন বের করতে পারবে। তাহলে যোজ্যতা ইলেকট্রন কি? কোনো মোলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তরের মোট ইলেকট্রন সংখ্যাই হবে ওই মোলের যোজ্যতা ইলেকট্রন। আশা করি বুঝতে পেরেছ। এসো এবার আমরা দেখব যোজনী বা যোজ্যতা। এই যোজনীর আরেক নাম হলো যোজ্যতা। যোজনী কি জিনিস? যৌগ গঠনকালে কোনো মোলের একটি পরমাণু অপর একটি মোলের পরমাণুর সাথে যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজনী বলে। যেমন মিথেন, এটা একটু দেখো, এই মিথেন এর সংকেত হলো CH4, অর্থাৎ কার্বন 4টি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত রয়েছে, তার মানে কার্বনের যোজনী 4। PCl3 অর্থাৎ ফসফরাস ট্রাইক্লোরাইড, এই ফসফরাস 3টি ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হইতে পারে, তার মানে এর যোজনী হচ্ছে 3। তারপর আমরা যদি এখানে দেখি যে HCl, অর্থাৎ হাইড্রোজেন একটা ক্লোরিনের সাথে যুক্ত রয়েছে, তাই এর যোজনী হচ্ছে 1। তাহলে তোমরা বুঝতে পারছো যে যৌগ গঠনকালে কোনো মোলের একটা পরমাণু অপর একটি মোলের পরমাণুর সাথে যুক্ত হওয়ার ক্ষমতাকে ওই মোলের যোজনী বলা হয়। এই যোজনী আমরা 4 ধরনের পেয়ে থাকি। কি কি? যোজনী হলো 4 ধরনের হয়ে থাকে। এই যোজনী হলো 4 ধরনের হয়ে থাকে। প্রথমে থাকবে হলো সর্বোচ্চ যোজনী, তারপরে সুপ্ত যোজনী, তারপরে থাকবে হচ্ছে সক্রিয় যোজনী, আর আরেকটা যোজনী হচ্ছে পরিবর্তনশীল যোজনী। পরিবর্তনশীল যোজনী। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে যোজনী হচ্ছে 4 ধরনের হয়ে থাকে। কয় ধরনের? 4 ধরনের যোজনী হয়। 1 নম্বর হচ্ছে সর্বোচ্চ যোজনী, 2 সুপ্ত যোজনী, 3 সক্রিয় যোজনী, আর 4র্থ নম্বর হচ্ছে পরিবর্তনশীল যোজনী। আমরা প্রথমে জেনে নিই পরিবর্তনশীল যোজনীটা কি। কিছু কিছু মৌল রয়েছে যাদের যোজনী একাধিক থাকে, যেমন কার্বনের যোজনী আমরা একটু দেখে নিই যে যেসব মৌলের যোজনী একের অধিক হয়, অর্থাৎ যেসব মৌলের যোজনী একের অধিক হয়। যে প্রথমে কার্বনের যোজনী 2 এবং 4 হয়। তারপর ফসফরাস পরমাণু, এর যোজনী 3 এবং 5। সালফার, এর যোজনী 2, 4, 6, অর্থাৎ সালফার সবচেয়ে বেশি যোজনী প্রদর্শন করে। তারপরে তোমাদের কি বলবো হচ্ছে আয়রন, এই আয়রনের যোজনী হচ্ছে 2 এবং 3। কপার, এর যোজনী 1 এবং 2। অর্থাৎ এই সকল মৌলগুলো একাধিক যোজনী প্রদর্শন করে বলেই এদেরকে পরিবর্তনশীল যোজনীর মৌল বলা হয়। অর্থাৎ যেসব মৌল একাধিক যোজনী প্রদর্শন করে তাকে পরিবর্তনশীল যোজনী বলে। এসো আমরা সেটা উদাহরণ সহ দেখার চেষ্টা করি যে এই মৌলগুলো কিভাবে তারা একাধিক যোজনী প্রদর্শন করে। মুছে দিলাম। যেমন ফসফরাস পরমাণু, এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 15। মাঝে মাঝে পরীক্ষা আসে যে ফসফরাস পরমাণু পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে তা ব্যাখ্যা করো
বা উদ্দীপকের একটা মৌল দেওয়া থাকে 15 নম্বর একটি মৌল, এই মৌলটি একাধিক যোজনী প্রদর্শন করে তা ব্যাখ্যা করো। দেখো এই প্রশ্নটা আমরা উত্তর কীভাবে, অর্থাৎ ফসফরাস পরমাণুর স্বাভাবিক অবস্থায় তার ইলেকট্রন বিন্যাস যদি করি 1s2 2s2 2p6 3s2 3px1 3py1 3pz1। তোমরা এই ইলেকট্রন বিন্যাসটা লক্ষ্য করলে দেখো এই ফসফরাস পরমাণুর এই বাইরের শক্তি স্তরে বিজোড় ইলেকট্রন কয়টি রয়েছে। হ্যাঁ, তোমরা ধরতে পেরেছ, এই ফসফরাস পরমাণুর বাইরের শক্তি স্তরে 3টা বিজোড় ইলেকট্রন আছে, এই একটা অর্থাৎ এখানে 3টা ইলেকট্রন রয়েছে, তার মানে এর যোজনী হবে 3। অর্থাৎ ফসফরাস পরমাণুর বাইরের শক্তি স্তরে 3টা বিজোড় ইলেকট্রন থাকার কারণে তার যোজনী হচ্ছে 3। আর এই 3টা বিজোড় ইলেকট্রন দিয়ে ফসফরাস কি করতে পারে, 3টি ক্লোরিন পরমাণুর সাথে শেয়ার করে ফসফরাস ট্রাইক্লোরাইড নামক সমযোজী যৌগ গঠন করে। অর্থাৎ এই ফসফরাস এখানে PCl3 যৌগ গঠন করে। এটা বুঝতে পারছো? অর্থাৎ ফসফরাস 3 ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হওয়ার ক্ষমতা থাকার কারণেই এই ফসফরাসের যোজনী হচ্ছে 3। আর যদি আমি এই ফসফরাস পরমাণুকে এবার উত্তেজিত করে দিই তাহলে কি অবস্থা হয় এটা একটু আমরা দেখি। ফসফরাস 15 একে আমরা হলো উত্তেজিত করে দিই। উত্তেজিত যদি করে দিই তাহলে আমরা এর লাস্টের শক্তি অর্থাৎ বাইরের শক্তি স্তরে কী পরিবর্তন হয় সেটা আমরা দেখতে। এভাবে আমরা উত্তেজিত করে দিলাম। উত্তেজিত করলে 1s2 2s2 2p6 3s1 3px1 3pz1 3py 3pz1 আর 3dxy1। তোমরা একটু দেখো, উত্তেজিত করলে এই ফসফরাস পরমাণুর এই বাইরের যে শক্তি স্তর আছে এখানে 7টি বিজোড় ইলেকট্রন রয়েছে, 5টি বিজোড় ইলেকট্রন রয়েছে, 1 2 3 4 5। এই 5টি বিজোড় ইলেকট্রন থাকার কারণে ফসফরাস পরমাণুতে এর যোজনী হচ্ছে 5। অর্থাৎ এখানে তার যোজনী সংখ্যা কত, 5। এখানে তার যোজনী 5। এখানে আমরা বুঝতে পারছি যে স্বাভাবিক অবস্থায় ফসফরাস পরমাণু বাইরের শক্তি স্তরে 3টা বিজোড় ইলেকট্রন রয়েছে, তাই এর যোজনী 3। এই 3টা যোজনী দিয়েই ফসফরাস 3টা ক্লোরিনের সাথে যুক্ত হয়ে ফসফরাস ট্রাইক্লোরাইড যৌগ গঠন করে। অপরদিকে যখন উত্তেজিত করা হয়েছে তখন তার বাহিরের শক্তি স্তরে 5টা বিজোড় ইলেকট্রন সৃষ্টি হয়েছে, তাই এর যোজনী হচ্ছে 5। তার মানে আমরা যোজনের আরও একটি সংজ্ঞা পেলাম যে কোনো মৌলের বাহিরের শক্তি স্তরে যে কটি বিজোড় ইলেকট্রন থাকবে তাকে ওই মৌলের যোজনী বলা হয়। এখানে এই ফসফরাস এই 5টি বিজোড় ইলেকট্রন দিয়ে ফসফরাস পেন্টাক্লোরাইড যৌগ সৃষ্টি করে। এখানে ফসফরাস পরমাণুর যোজনী হচ্ছে 5। এখন তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে ফসফরাস পরমাণু কেন পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। তাহলে ফসফরাস পরমাণুর হলো যোজনী কয়টা পেলাম, একটা 3 আর একটা 5, অর্থাৎ 3 এবং 5। এর সর্বোচ্চ যোজনী এখানে কত, 5। এখন আমরা সুপ্ত যোজনীর দিকে দেখি। আর সক্রিয় যোজনী কি জিনিসটা, অর্থাৎ কোনো যোগের মধ্যে কোনো মৌলের যে কটি যোজনী উপস্থিত থাকবে বা অ্যাক্টিভ থাকবে সেটাই তার সক্রিয় যোজনী। এই যোগের মধ্যে ফসফরাসের যোজনী 5, তাই এর সক্রিয় যোজনীও 5। ফসফরাস ট্রাইক্লোরাইড যোগে ফসফরাসের যোজনী 3, তার মানে তার সক্রিয় যোজনীও 3। এখন আমরা দেখব যে সুপ্ত যোজনী। সুপ্ত যোজনী কি? সুপ্ত যোজনী হলো এই সর্বোচ্চ যোজনী এবং সক্রিয় যোজনীর পার্থক্য। অর্থাৎ এইটা যদি আমরা দেখি তাহলে সর্বোচ্চ যোজনী বিয়োগ সক্রিয়, অর্থাৎ সর্বোচ্চ যোজনী থেকে সক্রিয় যোজনী যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে যে সংখ্যা পাবো সেটাই হলো সুপ্ত যোজনী। সুপ্ত যোজনী। তাহলে এখানে
ফসফরাসের সুপ্ত যোজনী কত তোমরা নিশ্চয়ই ধরতে পেরেছো যে তাহলে আমরা তার সর্বোচ্চ যোজনী হচ্ছে 5। এই 5 থেকে যদি আমরা এটা বাদ দিই তাহলে এখানে আমাদের 2 পাই। এই 2 হচ্ছে এই যোগে ফসফরাসের সুপ্ত যোজনী। আর তাহলে এই যোগের সুপ্ত যোজনী কত হবে? এই যোগের সুপ্ত যোজনী যেহেতু এই যোগের মধ্যে তার হচ্ছে সক্রিয় যোজনী 5 এবং সর্বোচ্চ যোজনী হচ্ছে 5, তাহলে আমরা দুটো বিয়োগ করে দিলেই এখানে 0 পাবো। অর্থাৎ এই ফসফরাস পেন্টাক্লোরাইড যোগে ফসফরাসের সুপ্ত যোজনী হলো 0। তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এসো আমরা এবার দেখার চেষ্টা করি যে যৌগমূলক কি। আমি এটা একটু মুছে দিলাম। এবার আমরা দেখে নিই যৌগমূলক কি। যৌগমূলক নাম শুনে তোমরা বুঝতে পারছো যে একাধিক মূলের পরমাণু যখন এক্ষেত্রে যুক্ত হয়ে তারা একটি পরমাণুর আয়নের মতো আচরণ করে তখন ওই পরমাণু গুচ্ছকে যৌগমূলক বলে। এসো আমরা এই যৌগমূলকগুলো একটু দেখি। যৌগমূলক কিন্তু 2 ধরনের হয়, একটা ধনাত্মক যৌগমূলক আর একটা ঋণাত্মক যৌগমূলক। এসো আমরা একটু উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি যে যেমন অ্যামোনিয়াম প্লাস ফসফোনিয়াম প্লাস এই যে আমরা যে দেখতে পাচ্ছি এগুলাকে আমরা বলতে পারি ধনাত্মক যৌগমূলক। ধনাত্মক যৌগমূলক। আর এখানে হাইড্রক্সিল রয়েছে, সালফেট রয়েছে, সালফাইড, কার্বনেট, তারপর ফসফেট, নাইট্রেট, এই যে আমরা দেখতে পাচ্ছি এটাকে আমরা বলবো ঋণাত্মক যৌগমূলক। তাহলে যৌগমূলক কয় ধরনের? 2 ধরনের, ধনাত্মক যৌগমূলক এবং ঋণাত্মক যৌগমূলক। তোমাদের একটা চার্ট আছে বইয়ে যে এই যৌগমূলকের ওই চার্টটা অবশ্যই মুখস্থ করবে, কারণ যদি মুখস্থ না করো তাহলে তোমরা কিন্তু এই যে পরবর্তীতে যে যৌগের রাসায়নিক সংকেত অর্থাৎ একটা যৌগের রাসায়নিক সংকেত তুমি কিভাবে লিখবা তখন কিন্তু সমস্যার সম্মুখীন হতে হবে। তাই তোমরা অবশ্যই এই যে তোমাদের যে বইয়ে অর্থাৎ 5ম অধ্যায়ে যে তালিকাগুলো দেওয়া আছে এই যৌগমূলকের, এটা অবশ্যই মুখস্থ করবে, কারণ এখানে তোমাদের যোজনীর প্রয়োজন হবে। সংকেত যখন তৈরি করবে তখন তোমাদের যোজনীর প্রয়োজন হবে। তখন যদি তোমরা এগুলা মুখস্থ না থাকে তখন যৌগমূলকটা তৈরি করতে তোমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। দেখো আমরা এবার দেখি যে এই যৌগের রাসায়নিক সংকেত অর্থাৎ এই যোজনী এবং যৌগমূলকের যে যোজনী তার আগে একটু বলে নিই। অর্থাৎ এই যে পরমাণু, দেখো এখানে একটা নাইট্রোজেন পরমাণু 4টা হাইড্রোজেন পরমাণু মিলে একটা পরমাণু আয়নের মতো আচরণ করতেছে, তাই এই গুচ্ছকে আমরা হলো একটা যৌগমূলক বলতে পারি। আর এই যৌগমূলকের উপরে যে চার্জগুলো রয়েছে, যার যে কটা চার্জ রয়েছে সেটা তার যোজনী কিন্তু ওই ধনাত্মক ঋণাত্মক চিহ্ন দিয়ে ব্যবহার করা হয় না, শুধুমাত্র আচ্ছা একটা পূর্ণ সংখ্যা আকারে ধনাত্মক চিহ্ন সহ প্রকাশ করতে হয়। অর্থাৎ বামে আমাদের ধনাত্মক চিহ্ন প্রয়োজন হয় না। যেমন এই অ্যামোনিয়ার প্লাস আছে, তার মানে এর যোজনী হচ্ছে শুধু 1। ফসফোনিয়ামের +1 রয়েছে, তার মানে এর যোজনী হচ্ছে শুধু 1 হবে। যেমন সালফেটের যোগের উপরে চার্জ রয়েছে 2-, তার মানে এর যোজনী হবে 2। তোমরা বুঝতে পেরেছ। এসো এবার আমরা দেখে নিই এই যোজনী এবং যৌগমূলকের সাহায্যে কিভাবে একটা যৌগের সংকেত তৈরি করা যায় সেটা সিম্পল। সব আমরা একটু দেখে নিই। যেমন অ্যামোনিয়াম, এটা একটা ধনাত্মক আয়ন। আর আমরা এখান থেকে হাইড্রোক্সিল নিই, এইটা হলো ঋণাত্মক আয়ন, পাশাপাশি লিখবো। অর্থাৎ ধনাত্মক আয়ন এবং ঋণাত্মক আয়ন পাশাপাশি লিখবো।
লেখার পর একটু লক্ষ্য করো, এখানে একটু ভালো করে দেখো যে এর উপরে কয়টা প্লাস চার্জ আছে, নিশ্চয়ই একটা। তার মানে এর হলো যোজনী হচ্ছে 1, আর এর উপরে কয়টা চার্জ রয়েছে, -1, তার মানে এর যোজনী 1। এখন এর যোজনী এর পাশে দাও, আর এর যোজনী এর পাশে দাও, দিলে যেটা পাবো সেটাই তার যোজনী। দেখো এখন যদি আমি এইটাকে যদি লিখতাম তাহলে লেখা হইতো NH4, এখানে ব্র্যাকেটে মনে হইতো যে 1, আর হাইড্রক্সিল এইটার ব্র্যাকেটের 1। কিন্তু একটু খেয়াল করো যে এখানে যে সমজাতীয় মানে একই সংখ্যার অনুপাত হলে এটা লিখতে হয় না, এটা হলো রাসায়নিক সংকেত লেখার নিয়ম। তাহলে এই যৌগের সংকেত কি হবে, অ্যামোনিয়াম হাইড্রো অক্সাইড, অর্থাৎ এই যৌগের হলো সংকেত এটা হলো। আরও একটি উদাহরণ নিই তাহলে তোমরা আর একটু ক্লিয়ার হবে। যেমন অ্যামোনিয়াম নিলাম, অ্যামোনিয়াম আয়ন, আর কি নেব, ফসফেট নিই বা সালফেট নিলাম, এর চার্জ হচ্ছে -2। তাহলে এখানে বলো যে এখানে তার যোজনী হচ্ছে, আমরা জানি অ্যামোনিয়াম আয়নের যোজনী হচ্ছে 1, আর এর উপরে 2 - থাকার কারণে এর যোজনী হচ্ছে 2। তাহলে এর যোজনী আমি এই পাশে বসিয়ে দেব, আর এই যোজনীটা এই পাশে বসিয়ে দেবে। অর্থাৎ আমরা যদি এখন এই যৌগটাকে যদি লিখতাম তাহলে হয়তো কেমন, তাহলে আমরা বুঝতে পারবো। এটা যেহেতু একটা যৌগমূলক তাই এই বামে এই নিচে হলো 2 দিব, আর সালফেটের 1, অর্থাৎ 1 আমাদের লেখার প্রয়োজন হয়নি। তাহলে আমরা দেখলাম যে এইটার যৌগটার নাম হলো অ্যামোনিয়াম সালফেট। আরও একটা আমরা যদি উদাহরণ নিই, যে যেমন অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে 3, আর যদি আমরা ফসফেটের দিকে লক্ষ্য করি, আমরা ফসফেট না নিয়ে সালফেটই নিই, এখানে আমরা সালফেট নিলাম, খেয়াল করো। তাহলে এখানে তার যোজনী কত, 3, আর এই ক্ষেত্রে তার যোজনী হচ্ছে 2। তাহলে এইটা যাবে এখানে, আর এই 3 যাবে এখানে, তাহলে আমাদের হবে অ্যালুমিনিয়াম 2SO4 ব্র্যাকেট 3। এই যে এখানে আমরা অ্যালুমিনিয়াম সালফেটের সংখ্যা পেলাম, তার মানে অ্যালুমিনিয়াম সালফেট হলো কি, অ্যালুমিনিয়াম 2 সালফেট হলো 3। এইভাবে আমরা এই যৌগমূলক এবং যোজনীর সাহায্যে যৌগের রাসায়নিক সংকেত লিখতে পারি। তোমরা বিষয়টা বুঝতে পেরেছ? তার মানে তোমরা বুঝতে পারছো যে এই যৌগের রাসায়নিক সংকেত লিখতে হলে অবশ্যই কিন্তু এই যৌগমূলকগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে, আর না রাখলে কিন্তু তোমরা এই সংকেতগুলো লিখতে পারবে না। এবার আমরা দেখি আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত। আণবিক সংকেত কি, যৌগের অণুতে যে ধরনের মৌলের পরমাণু থাকে তাদেরকে সংকেত, তাদেরকে প্রতীক, এবং যে মৌলের পরমাণু যতটি থাকে সেই সকল সংখ্যা দিয়ে প্রকাশিত সংখ্যাকে আণবিক সংকেত বলে। এসো আমরা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি যে এছাড়া গাঠনিক সংকেত কি, অর্থাৎ যৌগের অণুতে যে ধরনের মৌলের পরমাণু থাকে তাদেরকে প্রতীক এবং বন্ধনের মাধ্যমে তা প্রকাশ করাকে বলা হয় গাঠনিক সংকেত। উদাহরণ দিলে তোমরা সেটা বুঝতে পারবে। যে আমরা হলো একটি উদাহরণ নিই, যেমন মিথেন আমাদের অতি পরিচিত। এই মিথেনের আণবিক সংকেত কিন্তু হচ্ছে CH4, এইটা তার আণবিক সংকেত। আণবিক সংকেতের মাধ্যমে আমরা জানতে পারবো হচ্ছে ওই যৌগটা কি মৌল দ্বারা গঠিত, এবং ওই মৌলের মধ্যে যে পরমাণু আছে সেই পরমাণু সংখ্যা মাধ্যমে আমরা কি করতে পারি, আণবিক সংকেত প্রকাশ করতে পারি। এটা হলো মিথেনের আণবিক সংকেত। আর যদি আমি এই মিথেনের গাঠনিক সংকেত যদি প্রকাশ করতে চাইতাম তাহলে বন্ধনের মাধ্যমে তা প্রকাশ করতে হবে। যেমন এইটার যদি গাঠনিক সংকেত আমরা দেখি তাহলে সি এরকম হবে। এইটা হচ্ছে অ্যামোনিয়াম এর গাঠনিক সংকেত। আরও উদাহরণ আমরা নিই তাহলে বুঝতে পারবো, যেমন সালফিউরিক অ্যাসিড, সাল
সালফিউরিক অ্যাসিড। এই অ্যাসিডের আণবিক সংকেত হলো, তোমরা জানো, SH2SO4, কিন্তু এর গাঠনিক সংকেত কি হবে? এর গাঠনিক সংকেত কিন্তু একটু ভিন্ন হবে। দেখো, এটা হলো তার সালফিউরিক অ্যাসিডের গাঠনিক সংকেত। তাহলে আমি আবারও বলি, আণবিক সংকেত কি? যৌগের অণুতে যে যে ধরনের মৌলের পরমাণু থাকে তাদেরকে প্রতীক, এবং যে মৌলের পরমাণু যতটি থাকে সেই সংখ্যা দিয়ে প্রকাশিত সংকেতকে আণবিক সংকেত বলে, এবং বন্ধনের মাধ্যমে প্রকাশ করলে সেটা গাঠনিক সংকেত হয়ে যায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এছাড়া পানির আণবিক সংকেত যেমন H2, আর এর হলো গাঠনিক সংকেত হলো কেমন? এই যে তোমরা কণিক আকৃতি এটা। আবার কার্বন ডাই অক্সাইডের কথা চিন্তা করো, কার্বন ডাই অক্সাইডের হলো আণবিক সংকেত হলো CO2, এর গাঠনিক সংকেত কেমন হবে? এই যে এটা হলো তার গাঠনিক সংকেত। তোমরা বুঝতে পেরেছো যে আণবিক সংকেত কি এবং গাঠনিক সংকেত কি। এসো এবার আমরা দেখব অষ্টক 2 এর নিয়ম। আমরা জানি প্রতিটি মৌল কি করে? নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করে স্থিতিশীল হতে চায়। এই কারণে একটা মৌল ইলেকট্রন ত্যাগ করে অথবা গ্রহণ করে বা ভাগাভাগির মাধ্যমে তার বাইরের শক্তি স্তরে 8টি ইলেকট্রন গঠন করে, অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করে স্থিতিশীল হয়। এই নিয়মকে বলা হয় অষ্টক নিয়ম, এবং যেসব মৌল অর্থাৎ তার বাইরের শক্তি স্তরে 2টা ইলেকট্রন গঠন করে তাদেরকে বলা হয় 2 এর নিয়ম। তাহলে তোমরা বুঝতে পারছো অষ্টক 2 এর নিয়মটা কি। যেমন এখানে আমরা একটা উদাহরণ নিই, যে লিথিয়ামের পারমাণবিক সংখ্যা আছে 3, ইলেকট্রন বিন্যাস আমরা করি 1s2 আর 2s1, অর্থাৎ লিথিয়াম পরমাণু তার এই যে বাইরের যে শক্তি স্তর আছে এখান থেকে একটা ইলেকট্রন কি করে? ত্যাগ করে সে হলো হিলিয়াম পরমাণু। যে হিলিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাসটা যদি আমরা করি তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে আমি করি হিলিয়াম। এই হিলিয়াম পরমাণুর হলো পারমাণবিক সংখ্যা 2, ইলেকট্রন বিন্যাস করলে এত। অর্থাৎ এই লিথিয়াম কি করে? এই বাইরের এই শক্তি স্তরের ইলেকট্রনটা বর্জন করে হিলিয়াম পরমাণু অর্থাৎ 2 এর নিয়ম অনুসরণ করে। এছাড়া দেখো যে অক্সিজেন পরমাণুর পারমাণবিক সংখ্যা 8, ইলেকট্রন বিন্যাস করলে আমরা দেখি 1s8 2s2 আর 2p4। এর এই বাহিরের শক্তি স্তরে 6টি ইলেকট্রন রয়েছে, তাই তার অষ্টক পূর্ণ করার জন্য আরও 2টা ইলেকট্রন প্রয়োজন হয়, তাই সে 2টা ইলেকট্রন গ্রহণ করে। এই যে নিয়ম, অর্থাৎ এই লিথিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে যখন 2 এর নিয়ম অনুসরণ করে সেটা হলো 2 এর নিয়ম, আর অক্সিজেন পরমাণু তার বাইরের শক্তি স্তরে 8টা ইলেকট্রন করলে অক্সিজেন পরমাণু অষ্টক নিয়ম অনুসরণ করলো। তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এরপর আমাদের নিষ্ক্রিয় গ্যাস এবং তার স্থিতিশীলতা। নিষ্ক্রিয় গ্যাস কি? পর্যায় সারণীর গ্রুপ 18তে অবস্থিত যে আমাদের 7টি মৌল রয়েছে তার মধ্যে 6টি মৌলকে নিষ্ক্রিয় মৌল বলা হয়। যেমন হিলিয়াম, তারপরে হচ্ছে নিয়ন, আর্গন, ক্রিপ্টন, তারপর হলো জেনন, রেডন, রেসিয়াসি। এই যে এরা হলো সবাই হলো গ্রুপ হলো 18তে অবস্থান করতেছে, অর্থাৎ এরা পর্যায় সারণী গ্রুপ 18 অবস্থান করছে। এদেরকে কেন নিষ্ক্রিয় মৌল বলা হয়? কারণ এদের ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় এদের বাহিরের শক্তি স্তরে ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে, অর্থাৎ 8টি করে ইলেকট্রন থাকে। এসে আমরা একটু দেখি যে এই হিলিয়াম এর একমাত্র হচ্ছে বাইরের শক্তি স্তরে 2টা, তবে হিলিয়াম পরমাণু প্রথম শক্তি স্তরে ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকার কারণে হিলিয়ামকে গ্রুপ 18 মৌলগুলোর সাথে স্থান দেওয়া হয়েছে। যে এখানে দেখো যে নিয়নের 10 1s2 2s2 2p6, এর যে এই বাইরের শক্তি স্তর রয়েছে এখানে তার 8টি ইলেকট্রন রয়েছে। আবার আর্গনের দিকে তাকাও 1s2 2s2 2p6 3s2
আর হলো 3p6। এই যে তার বাইরের শক্তি স্তর, এই বাইরের শক্তি স্তরে 8টি করে ইলেকট্রন রয়েছে। যতগুলো মোলের পরমাণু আছে প্রত্যেকটা মোলের পরমাণুর ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় যে এখানে সবার বাইরের শক্তি স্তরে 8 ইলেকট্রন দ্বারা পূর্ণ আছে। এই পূর্ণ থাকার কারণে তারা অন্য কোনো মৌলের সাথে সহজে বন্ধনে অংশগ্রহণ করে না, অর্থাৎ কাউকে ইলেকট্রন দান করে না, আবার কারো থেকে গ্রহণ করে না, এমনকি ভাগাভাগিও করে না। এ কারণে এরা প্রকৃতিতে হলো একক পরমাণু রূপে অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাস রূপে অবস্থান করা, আর একক পরমাণু রূপে অবস্থান করাটাই হলো তার স্থিতিশীলতা। বিষয়টা বুঝতে পেরেছ? আরেকটা জিনিস যে রাসায়নিক বন্ধন গঠনের কারণ, অর্থাৎ একটা মৌল কেন রাসায়নিক বন্ধন গঠন করবে, এর কারণ হচ্ছে যে প্রতিটি মৌলই স্থিতিশীলতা অর্জন করতে চায়। কিভাবে স্থিতিশীলতা অর্জন করবে? ওই যে আমি পূর্বে বলেছি যে কোনো মৌল স্থিতিশীল হতে পারে 3টা উপায়। 1 নাম্বার সে ইলেকট্রন গ্রহণ করবে, 2 নাম্বার সে ইলেকট্রন বর্জন করবে, অথবা ইলেকট্রন ভাগাভাগি করবে। এই 3টা উপায় ছাড়া তারা বন্ধনে কি করতে পারে না, বন্ধন গঠন করতে পারে না। তাই এই রাসায়নিক বন্ধন গঠনের মূল কারণ হচ্ছে তাদের স্থিতিশীলতা। যেমন হাইড্রোজেন ফ্লোরাইড, এই হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন এর যদি ইলেকট্রন কনফিগারেশন আমরা দেখি যে এটা যদি হাইড্রোজেনে যদি নিউক্লিয়াস হয়, আর এই হাইড্রোজেনের বাইরের শক্তি স্তরে 1টা ইলেকট্রন রয়েছে। আর এই ফ্লোরিন পরমাণুর যদি আমরা একটু দেখি, এটা যদি হলো ফ্লোরিন পরমাণুর নিউক্লিয়াস হয়, তাহলে এর শক্তি স্তর হচ্ছে 2টা, এর শক্তি স্তর 2টা। এর প্রথম শক্তি স্তরে রয়েছে 2টা ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে রয়েছে 7টি ইলেকট্রন। একটু লক্ষ্য করো। এখন এই ফ্লোরিন পরমাণুর সে কি করবে, 1টা ইলেকট্রন শেয়ার করবে। তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয় যে হাইড্রোজেন তার বাইরের শক্তি স্তর থেকে 1টা ইলেকট্রন এবং ফ্লোরিন পরমাণু তার অষ্টক পূর্ণ করার জন্য 1টা ইলেকট্রন হাইড্রোজেনের সাথে শেয়ার করলো। এই শেয়ার করে সে কি করছে, একটা বন্ধন গঠন করে স্থিতিশীল হচ্ছে। কারণ আমি পূর্বে বলেছি প্রতিটি মৌল নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্থাৎ 2-এর নিয়ম অথবা 8-এর নিয়ম অনুসরণ করে স্থিতিশীল হতে চায়। এই কারণে এই হাইড্রোজেন পরমাণু তার বাইরের শক্তি স্তরে 1টা ইলেকট্রন রয়েছে, সে আরও 1টা ইলেকট্রন গ্রহণ করে এই হিলিয়াম পরমাণু ইলেকট্রন বিন্যাস অর্জন করে স্থিতিশীল হতে চায়। অপরদিকে এই ফ্লোরিন পরমাণু বাইরের শক্তি স্তরে 7টা থাকে, এই 7টা ইলেকট্রন 8টি হওয়ার জন্য হাইড্রোজেন পরমাণুর সাথে 1টা ইলেকট্রন শেয়ার করে। তখন হাইড্রোজেন পরমাণুর হয়ে যায় 2টা এবং ফ্লোরিন পরমাণুর হয়ে যায় 8টি। এভাবে তারা একটা যৌগ গঠন করে স্ট্যাবিলিটি বা স্থিতিশীলতা অর্জন করে। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে একটি মৌল কিভাবে রাসায়নিক বন্ধন গঠনে অংশগ্রহণ করে। এরপরে আমাদের থাকবে হচ্ছে এই যে ক্যাটায়ন এবং অ্যানায়ন। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ক্যাটায়ন কি, ক্লাস 8-এ আমরা এগুলা আলোচনা করেছি। তারপরে আমি একটু বলি যে যেসব মৌল ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক চার্জযুক্ত আয়নে পরিণত হয় তাদেরকে ক্যাটায়ন বলা হয়, এবং যেসব মৌল ইলেকট্রন গ্রহণ করে নেগেটিভ চার্জযুক্ত আয়নে পরিণত হয় তাদেরকে অ্যানায়ন বলে। যেমন উদাহরণ নিই, তাহলে আমরা সহজে বুঝতে পারবো। যে এখানে একটু দেখো যে সোডিয়াম পরমাণু, এর পারমাণবিক সংখ্যা 11, 1s2, 2s2, 2p6 আর 3s1। এর যে বাইরের শক্তি স্তর রয়েছে, এই বাইরের শক্তি স্তর থেকে যদি 1টা ইলেকট্রন ত্যাগ করে তাহলে তার দ্বিতীয় শক্তি স্তর অষ্টকপূর্ণ হয়। এই কারণে এই সোডিয়াম পরমাণু 1টা ইলেকট্রন দান করে বা বর্জন করে সে একটা পজিটিভ আয়নযুক্ত আয়নে পরিণত হয়। এই কারণে এটাকে বলা হয় ক্যাটায়ন। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। অপরদিকে অক্সিজেন পরমাণুর দিকে তাকাও, এর পারমাণবিক সংখ্যা 8, ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় 1s2, 2s2, 2p6, 2p হলো 4। এর এই যে বাইরে যে শক্তি স্তর আছে, এই বাহিরের শক্তি স্তরে 6টা ইলেকট্রন রয়েছে, তাই অষ্টকপূর্ণ করার জন্য আরও 2টা ইলেকট্রন প্রয়োজন। তাই সে 2টা ইলেকট্রন গ্রহণ করে অক্সিজেন 2- অ্যানায়ন গঠন করে। অর্থাৎ অক্সিজেন তার বাইরের শক্তি স্তর অষ্টকপূর্ণ করার জন্য 2টা ইলেকট্রন প্রয়োজন হয়, তখন অক্সিজেন পরমাণু 2টা ইলেকট্রন গ্রহণ করে নেগেটিভ চার্জযুক্ত আয়নে পরিণত হয়, তখন তাকে বলা হয় অক্সিজেন
অ্যানায়ন। তাহলে যে কোনো মৌল যত সংখ্যক ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক চার্জযুক্ত হয় ওই চার্জযুক্ত আয়নকে বলা হয় ক্যাটায়ন, আর কোনো মৌল যত সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক চার্জযুক্ত আয়ন হয় তাকে বলা হয় অ্যানায়ন। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই ভিডিওতে আমি যে সকল বিষয় নিয়ে উদাহরণ সহ ব্যাখ্যা করার চেষ্টা করেছি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। তারপরে যদি তোমাদের কোনো বিষয়ে প্রশ্ন থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবে। পরিশেষে তোমাদের কাছে আমার ছোট্ট একটু চাওয়া, যদি তোমাদের এই ভিডিওটা কোনো একটু হলেও উপকারে আসে তাহলে বেশি বেশি করে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে, আর এর পরবর্তী ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।